নমস্কার, রাত ৯টার নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে আমি সমাদ্রিতা আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, 2019-এর লোকসভা ভোট যখন একেবারে দোরগোড়া, ঠিক তখনই চাঞ্চল্যকর তথ্য বা চাঞ্চল্যকর দাবি বলবো এক সাইবার বিশেষজ্ঞ, এবং যার জেরে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি 2014-তে রিগিং করে ক্ষমতা এসেছিল বিজেপি, এবং ইভিএম কিভাবে হ্যাক করা যায় এই নিয়ে কিন্তু আজ ইউরোপে ভারতীয় সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অনুষ্ঠান করা হয়। সেখানেই বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সৈয়দ সুজা একের পর এক বোমা ফাটান। তিনি ঠিক কি দাবি করেছেন তা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিদা, প্রথমে তোমার কাছে জানতে চাইবো ঠিক কি দাবি করেন সৈয়দ সুজা। সৈয়দ সুজার দাবি যে দীর্ঘদিন ধরেই এই ইভিএম গুলি হ্যাক করা হয় এবং সেই পদ্ধতিতেই 2014 সালের নির্বাচনে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে এই ইভিএম গুলি হ্যাক করা হয়েছিল এবং এটা নির্দিষ্ট বিশেষ তরঙ্গের মাধ্যমে, বেতার তরঙ্গের মাধ্যমে এই ইভিএম গুলি হ্যাক করা যায়। তিনি নিজে এক সময় এখানকার এক যে সংস্থা এই ইভিএম গুলি তৈরি করেছে বা ভারতের ইভিএম তৈরি করেছে, ইন্ডিয়ান ইলেকট্রনিক্স কর্পোরেশন, তার তিনি কর্মী ছিলেন এবং বেতার তরঙ্গ ছিলেন। তিনি বলছেন তার অভিজ্ঞতার নিরিখে এবং তার কাজের জায়গা থেকে যে এই ইভিএম গুলি হ্যাক করেই এখানে নির্বাচনে কার্যসিদ্ধি করা হয়েছে। অর্থাৎ কার্যত তার অভিযোগ যে রিগিং করে 2014 সালের নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি। সপ্তর্ষিতে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে এক বিস্ফোরক দাবি স্বাভাবিকভাবে, এবং সে একজন ভারতীয়, তাহলে আমেরিকায় তিনি কেন? 2014 সালের এই ঘটনা যখন তিনি উল্লেখ করছেন, তিনি আমেরিকায় গিয়েছেন, তার কারণ তাকে তিনি আসলে ওখানে পলিটিক্যাল অ্যাসাইলামে রয়েছেন, অর্থাৎ রাজনৈতিকভাবে প্রার্থী হিসেবে তিনি রয়েছেন। তিনি এখান থেকে চলে যান, নথিপত্র সমস্ত কিছু জমা দেন এবং সেই নথিপত্র আমেরিকান গোয়েন্দা বাহিনী এবং প্রশাসন তারা পরীক্ষা করেন। তার ভিত্তিতেই তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে, অর্থাৎ রাজনৈতিকভাবে শরণার্থী করা হয়েছে। তিনি এখান থেকে চলে গেলেন কেন, সেই প্রশ্ন করা হয়েছিল। ভারতে তিনি এমন দুটি ঘটনার উল্লেখ করেছেন যা চাঞ্চল্যকর, সিনেমাকেও হার মানাবে। তার বক্তব্য বা তার দাবি যে গোপীনাথ মুন্ডে, বিজেপির যে লিডার মহারাষ্ট্রের, তিনি জানতেন এই ঘটনা, এই হ্যাক করার ঘটনা, যে কারণে গোপীনাথ মুন্ডের যদিও প্রকাশ্যে আসে যে গোপীনাথ মুন্ডে পথ দুর্ঘটনায় মারা যান, কিন্তু তার বক্তব্য, এই সুজার বক্তব্য যে গোপীনাথ মুন্ডেকে খুন করা হয়েছে এবং তার আগে হায়দ্রাবাদের তারা যখন এই কাজ করতেন, আমরা জানি ইভিএম তৈরি করা হয় এবং সেখানে এই ধরনের যে তাকে হ্যাক করা সম্ভব কিনা তার উপর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি প্রথম জানতে পারেন যে এটা এভাবে হ্যাক করা সম্ভব এবং বেতার তরঙ্গের মাধ্যমে ভোটের সংখ্যা বদলে দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে তারপরেই তার আরো যে 4 জন সহকর্মী ছিল, সেই 4 সহকর্মীকে খুন করা হয় এবং সেখানে একটি দাঙ্গার ঘটনায় তারা নিহত হয়েছেন বলে পরবর্তীকালে ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে তিনি এখান থেকে, ভারত থেকে পালিয়ে যান এবং আমেরিকায় গিয়ে তিনি শেষ পর্যন্ত রাজনৈতিক আশ্রয়, শরণার্থী হিসেবে আশ্রয় পান। সপ্তর্ষি, এখানে জানতে চাইবো যে ভারতীয় সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠান, যেখানেই বিস্ফোরক দাবি করছেন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ, সেখানে কপিল সিব্বল কি করছেন? খুব স্বাভাবিকভাবে এই অভিযোগটা উঠেছে যে কপিল সিব্বলের সঙ্গে এদের আগেই কথা হয়েছিল এবং কংগ্রেসের তরফে 2019-এর নির্বাচনের আগে এই যে সাংবাদিক সম্মেলন করছেন তাতে সৈয়দ সুজা তার আগেই আলোচনা হয়েছে উভয় পক্ষের মধ্যে এবং তারা প্রকাশ্যে এনেছেন এমন একটা অভিযোগ যেখানে বিজেপিকে বা সরকারে থাকা দলকে, রাজনৈতিক দলকে পুরোপুরি তাদের বিরুদ্ধে এমন অভিযোগ। কিন্তু তাদের তরফ থেকে এই প্রশ্ন করাও হয়েছিল, কিন্তু তারা উত্তরে যে জানাচ্ছেন যে তারা সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছিলেন, এমনকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিত্বও তারা চেয়েছিলেন। সে কারণেই তাদের এই অনুষ্ঠানের মধ্যে কপিল সিব্বল গিয়েছেন এবং কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে কপিল সিব্বল ব্যক্তিগত কাজে গিয়েছেন, এর সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কোনো একটা জায়গায় এই লোকটাও কিন্তু উঠছে যে এই এতক্ষণ পর্যন্ত তিনি যা দাবি করেছেন সৈয়দ সুজা, সেখানে কিন্তু কোনো জায়গায় হাতে কলমে পরীক্ষা করে কখনো দেখানো হয়নি বা হাতে কলমে সামনাসামনি দেখানো হয়নি যে ইভিএম গুলি কিভাবে হ্যাক করা হয়েছে বা কিভাবে হ্যাক করা সম্ভব। কিন্তু এখানে এই কংগ্রেস নেতার উপস্থিতি খুব স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করেছে, যদিও সেই বিতর্কের উত্তরে যে যার মতো নিজেরা যুক্তি দিচ্ছেন। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউরোপ তারা যুক্তি দিয়েছেন,
যুক্তি দিয়েছেন, এই সাংবাদিক সম্মেলন যিনি করছেন তিনি যুক্তি দিয়েছেন এবং কংগ্রেসের তরফ থেকেও আলাদা করে যুক্তি দেওয়া হয়েছে, যদিও এই প্রশ্ন জোরালো হয়েছে। একদম, যখনই কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া মিলেছে ইতিমধ্যে, কারণ অভিষেক মানু সিংভি তিনি ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শুনবো। कांग्रेस का इससे कोई सरोकार नहीं, कांग्रेस ने आयोजित किया है, न कोई कहता है कि कांग्रेस ने आयोजित किया है, सिवाय बीजेपी जो बरगलाना और बहकाना चाहती है। कपिल सिब्बल जी ने खुद ने स्पष्ट किया है कि वो वहां पर कांग्रेस को रिप्रेजेंट नहीं कर रहे हैं। उन्होंने ये कहा है कि आशीष रे जो ये पत्रकारों के संगठन के ऑफिस बेरर हैं, उन्होंने निमंत्रण दिया और वो गए उस निमंत्रण के आधार पे और भी कुछ काम के साथ इस काम को देखने भी। इसका मतलब ये नहीं होता कि वो कांग्रेस को रिप्रेजेंट कर रहे हैं। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, কথা বলবো তার সঙ্গে। সেলিম সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে দাবি করা হচ্ছে যে সম্ভবত রিগিং করে ক্ষমতা এসেছে বিজেপি, কারণ ইভিএম হ্যাক করা যায় এবং সেটা হাতে কলমে দেখাচ্ছেন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সৈয়দ সুজা। তার দাবি এভাবেই ইভিএম হ্যাক করে বিজেপি ক্ষমতায় এসেছিল। এই দাবি নিয়ে কি বলবেন? আমরা শুরু থেকেই বলছি যে ভোট একেবারে নিরপেক্ষভাবে কন্ডাক্ট করার জন্য সিইসির কাছে যা কিছু আছে আইন, কিন্তু তাকে প্রয়োগ করার সময় তাকে যেহেতু যন্ত্র এবং মানুষ সরকারের উপর ডিপেন্ড করতে হয়, বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করতে হয়, এবং ইভিএম মেশিন নিয়ে এটা হ্যাক করা যায়, ইট ইজ সাসেপ্টেবল টু হ্যাকিং, এটা প্রথম থেকেই অভিযোগটা ছিল এবং এই বিজেপি সরকার আসার আগে থেকেই অভিযোগটা আমরা করে এসেছি। পরে নির্বাচন কমিশন সেটা দেখানোর ব্যবস্থা করেন, আমাদের দলের তরফ থেকে যাওয়া হয়, কিন্তু সেটাকে যন্ত্রটাকে খুলে কখনোই দেখানোর সুযোগ হয়নি। সেজন্য আমরা বলেছিলাম যে ভিভিপ্যাট করে এটাকে ট্রেল করতে হবে, যে আমি যাকে ভোট দিলাম, যেমন এটিএম এর টাকা বার করলে যেমন আমি জানতে পারি যে কত টাকা বার করেছি, স্লিপ বেরোয়, সেরকম জানা উচিত যে ভোটটা কোথায় গেল। কিন্তু আজকে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে যেটা লন্ডনে দেখানো হয়েছে, সেটা আরো নতুন করে এই প্রসঙ্গটাকে সামনে নিয়ে এসছে এবং নির্বাচন কমিশনের পর নির্বাচন কমিশনার বলে যাচ্ছেন যে আমরা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করেছি, কিন্তু তারা তো করেন না। কারণ আমাদের দেশে যেভাবে কারাপশনটা আছে, আইনে বা প্রোটোকলে সবকিছু লেখা থাকে, কিন্তু যখন সেটা প্রয়োগ করা হয় এবং যে ব্যক্তিদের মাধ্যমে প্রয়োগ করা হয়, সেটাকে যে কোনো সময় নিয়ম কানুনকে একেবারে উড়িয়ে দেওয়া দিয়ে তাদের স্বার্থের অনুযায়ী কাজ করানো যায়। জানতে চাইবো আপনার কাছে যে জাতীয় স্তরে রাজনৈতিক দল, বেশ কিছু রাজনৈতিক দল তারা একজোট হয়ে ইলেকশন কমিশনের কাছে নালিশ জানাতে যাচ্ছে, আপনারা কি জানাবেন? জোট হয়ে যাবো কিনা এটা আলাদা কথা, কিন্তু আমাদের নালিশ অনেক আগে থেকেই আছে। কারণ মুশকিল হচ্ছে নির্বাচনটাকে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে যন্ত্রটা যাতে ফুল প্রুফ হয় তার জন্য যেমন ব্যবস্থা করা দরকার। কিন্তু আমাদের রাজ্যে যারা এই জোটের মধ্যে যাবেন নির্বাচন কমিশনের কাছে, তারা তো পঞ্চায়েত নির্বাচনে দেখেছি পেপার ব্যালট হলেও তো লুট করেন। আপনারা নিজের টেলিভিশন চ্যানেল দেখিয়েছেন যদি নিরপেক্ষ করেন আর কি। সেজন্য আমার মনে হয় পদক্ষেপ করবেন। অবশ্যই আমরা করছি এবং করব। অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা শাহনওয়াজ হোসেন, তিনি ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শুনবো। पूरी तरह से चुनाव आयोग ने ये खारिज किया है कि ईवीएम हैक नहीं हो सकती, लेकिन जानबूझकर कुछ ऐसी ताकतें हैं जो पूरे भारतीय चुनावी सिस्टम को बर्बाद करना चाहती हैं। जो लोग चुनाव नहीं जीत सकते वो चुनाव आयोग को बदनाम कर रहे हैं। নিঃসন্দেহে শর্মিষ্ঠা, যখন 2019-এর লোকসভা ভোট একেবারে শিয়রে বলা যায়, একেবারে গড়া নাড়ছে, ঠিক তখন এই ধরনের দাবি কিন্তু যথেষ্ট রাজনৈতিক জগতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবং এর আগেও কিন্তু বেশ কিছু নির্বাচনে আমরা দেখেছিলাম যে বিরোধীদের তরফ থেকে এই দাবি করা হচ্ছে যে ইভিএম এ কারচুপি করা হচ্ছে, এবং সেই প্রসঙ্গটি কিন্তু মহাজোটের ব্রিগেড সমাবেশের পরে যে চা চক্র হয়েছিল সৌজনে, সেখানেও উঠেছিল এবং একটি কমিটিও তো গঠন করে দেওয়া হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ব্যালটে ভোট ফিরিয়ে আনা হোক, সেই দাবিও করেছেন তিনি এবং একযোগে তারা কিন্তু জাতীয় স্তরে ইলেকশন কমিশনের কাছে নালিশও জানাবেন। এবং যে বিষয়টা বলা হয়েছে যে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হ্যাকাথনের আয়োজক সংস্থার বিরুদ্ধে এই হুঁশিয়ারি দিয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের, হ্যাকাথনের আয়োজক সংস্থার বিরুদ্ধে হুঁশিয়ারি, কারণ ইভিএম নিয়ে হ্যাকারদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইভিএম নিয়ে টুইটারে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র রক্ষায় প্রতিটি ভোট মূল্যবান। ইভিএম নিয়ে আলোচনা হয়েছে। ব্রিগেড সভার পর আলোচনা হয় একজোট হয়ে নির্বাচন কমিশনের নালিশ। কথা বলবো প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যখন চা চক্রে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে যারা নির্বাচন কমিশনের কাছে লাগাতার তদবির করে যাবে, ইতিমধ্যে কিন্তু আরো একটা অভিযোগ হ্যাকাথনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইভিএম এ কারচুপি করা হয়েছে এবং সৈয়দ সুজা বেতার তরঙ্গ বিশেষজ্ঞ তিনি এই বিস্ফোরক দাবি করছেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট আমরা আগেই দেখেছি। এই প্রসঙ্গে ঠিক কি আপডেট রয়েছে এবং এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে এই টুইট কতটা গুরুত্বপূর্ণ? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে টুইটটি করেছেন তা 19শে জানুয়ারির সভায় সর্বসমক্ষে যে বিভিন্ন দলগুলি একত্র হয়েছিলেন এবং তাদের মধ্যে কিন্তু অনেকেই এই ব্যালট পেপারের যুগে ফিরে যেতে চাইছেন। ইভিএম নয় ব্যালট পেপার, এই দাবিকে সামনে রেখে এগোবার ব্যাপারে যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে তারই কিন্তু বলা যেতে পারে যে তারই ফলশ্রুতি হলো আজকের এই টুইট। অর্থাৎ এই টুইট থেকে কিন্তু একটা কথা স্পষ্ট যে 19শে জানুয়ারির জনসভায় নেওয়া রেজলিউশনকে এবার কিন্তু জাতীয় পর্যায়ে বড় আকারে একটা আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো সহ অন্যান্য রাজনৈতিক দল। আজকের এই টুইট কিন্তু নিঃসন্দেহে সেই বার্তারই ইঙ্গিত। পাশাপাশি যে কারচুপি বা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিকেই আরো একবার শক্তপোক্ত ভিতের ওপর দাঁড় করাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। রাজ্যে রথ ছোটানো যায়নি। 19শে ব্রিগেড দেখে তড়িঘড়ি কর্মীদের মনোবল চাঙ্গা করতে ব্রিগেড সমাবেশের আয়োজন করেছিল বিজেপি, কিন্তু তাতেও শেষমেশ জোরালো ধাক্কা। জোরালো তো ধাক্কা তো বলাই হচ্ছে, কারণ 8ই ফেব্রুয়ারি যে ব্রিগেড সভার করার কথা বলা হয়েছিল তা ইতিমধ্যে জানানো হয়েছে যে তা হয়তো সম্ভবত বাতিল, কারণ মুখরক্ষায় এরাজ্যে আসানসোল সহ 3টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 5 সভার ঘোষণা করলেও সূচি কাটছাট করেছেন অমিত শাহ। 19এর ব্রিগেড সমাবেশের ছবি ঘুম কেড়েছে বিজেপির, তাই তড়িঘড়ি ঝাঁপাতে চেয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা। ব্রিগেড থেকেই পাল্টা আক্রমণ শানাতে চেয়েছিলেন মোদী, কিন্তু শেষ পর্যন্ত তাতেও জোরালো ধাক্কা। রথের পর ব্রিগেডে ধাক্কা, বাতিল মোদীর ব্রিগেড। ব্রিগেডের সমাবেশের জন্য বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। চ্যালেঞ্জ ঠুকে পাল্টা সমাবেশ করতে গিয়ে শাঁখের করাতে রাজ্য বিজেপি। প্রকাশ্যে চলে এসেছে ব্যর্থতাও। 8 ফেব্রুয়ারিতে প্রথম আমরা ভেবেছিলাম ব্রিগেডে করব, কিন্তু কেন্দ্রের যেটা ইচ্ছা বা আদেশ যে এখন ব্রিগেড করার দরকার নেই, জেলায় জেলায় সভা হোক। কেন্দ্রীয় নেতাদের বোঝানো হয়েছে অল্প সময়ে ব্রিগেড ধরানো অসম্ভব। গ্রামে গ্রামে প্রচারের কথা বললেও লক্ষ্যমাত্রা ছুঁতেই পারেনি বিজেপি। চাপে পড়ে আপাতত শেষ ভরসা রাজ্যে মোদী ও অমিত জোটের জনসভায়। 28শে জানুয়ারি শিলিগুড়িতে সভা করবেন মোদী, 31শে জানুয়ারি বনগাঁ ঠাকুরনগরে সভা, 8ই ফেব্রুয়ারি আসানসোলে সভা মোদীর, 22শে জানুয়ারি মালদায় সভা অমিত শাহের, 23শে জানুয়ারি ঝাড়গ্রামে সভা বিজেপি সভাপতির, কৃষ্ণনগর, জয়নগর ও সিউড়ির সভা অনিশ্চিত। 22 জানুয়ারি মালদার সভাতে মাননীয় অমিত শাহ আসবেন। 23 তারিখ দুটি সভা আছে, তার দুটো সভা করারই ইচ্ছা আছে। 24 তারিখ দুটো সভা জয়নগর এবং সিউড়ি, জয়নগর এবং কৃষ্ণনগর, এই দুটো সভা হবে। যদি অমিতজির শরীর পারমিট করে উনি যাবেন, তা নাহলে স্মৃতি ইরানি দুটো সভায় থাকবেন। লোকসভার আগে মোদী অমিত জুটির অভিযানকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। দুজনের সংসার, এ আসে মালা পড়ায়, ও আসে মালা পড়ায়, কিন্তু জনগণ তার মাল পড়াচ্ছে না। আসুক না, তাতে কি আছে, পারলে আরো কাউকে হায়ার টায়ার করে নিয়ে আসুক। 23 দল একজোট হওয়ায় বিজেপির অন্দরে যে চাপ বাড়ছে তা অরুণ জেটলির টুইটেই প্রকাশ্যে। বিরোধীদের নেতিবাচক মোদী বিরোধিতা, ভোটের সমীকরণ থেকে ফায়দা তুলতেই একজোট হয়েছে তারা। বিরোধীরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 4 প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ভাসিয়ে দিয়েছে। এই সমাবেশ শুধু মোদী বিরোধী নয়, রাহুল বিরোধীও। রাজ্যে রথ ছোটানো যায়নি। কর্মীদের মনোবল বাড়াতে মোদীর ব্রিগেডকে টার্গেট করেছিল পদ্ম শিবির, এবার তাতেও ধাক্কা খেতে হলো। নিউজ 18 বাংলা।
রথযাত্রা ব্যর্থ হওয়া এবার বিজেপির অস্ত্র হেলিপ্যাড রাজনীতি। মালদা বিমানবন্দরে অমিত শাহের কপ্টার নামতে পারবে না জেনেই বিভ্রান্তি ছড়িয়েছিল, যার পিছনে ছিল খোদ গেরুয়া শিবির। যার জেরে মুখ খোলেন মুখ্যমন্ত্রীও, সাফ জানান অমিতের সভায় কোনো বাধাই নেই। মালদায় অমিত শাহর সভা। গত 18ই জানুয়ারি হেলিপ্যাড ব্যবহারের অনুমতি চেয়ে মালদা বিমানবন্দরের কাছে আবেদন করে রাজ্য বিজেপি, কিন্তু তা খারিজ হয়ে যায়। কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানায় হেলিপ্যাড সংস্কার হচ্ছে, নিরাপত্তার স্বার্থেই তা ব্যবহার সম্ভব নয়। এরপরেই আসরে নামেন বিজেপি নেতারা। রথযাত্রা ঠান্ডা ঘরে রাজনৈতিক ফায়দা তুলতে হেলিপ্যাড নিয়ে রাজ্যকেই দুষছেন বিজেপি নেতারা। অমিত শাহর কপ্টার কোথায় নামবে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। Z+ ক্যাটেগরি নিরাপত্তা পান অমিত শাহ। একটি হোটেলের হেলিপ্যাডও ব্যবহার করা হবে বলে জানানো হয়, যদিও নিরাপত্তা ও প্রস্তুতি না থাকার জন্য সেই হেলিপ্যাড আদৌ ব্যবহার করা যাবে না। ফায়দা তুলতে হেলিপ্যাডকেই রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ये हेलीपैड बिल्कुल ठीक ठाक है। उस हेलीपैड पर ममता जी का हेलीकॉप्टर उतरता है। सबके हेलीकॉप्टर उतर सकते हैं, लेकिन अमित शाह जी का हेलीकॉप्टर नहीं उतर सकता। और लोकतंत्र पर सबसे बड़ा प्रहार उनके अपने प्रदेश में होता है विपक्षियों के खिलाफ। বিজেপির প্রচার এমন মাত্রায় পৌঁছয় যে মুখ খোলেন মুখ্যমন্ত্রীও। সব পারমিশন দেওয়া হয়েছে, আমরা উই ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। সেখানে পুলিশরা তো বলেছে যে হেলিপ্যাডটা এখানে না করে আরেকটা অল্টারনেটিভ প্লেসে করুন। সেটা আমাকেও বলে অনেক সময়। আই অলসো চেঞ্জ মাই হেলিপ্যাড ল্যান্ডিং অ্যাজ পার মানে পুলিশ রিকোয়েস্ট। এটা ল অ্যান্ড অর্ডার, পুলিশ ইজ দ্য ফাইনাল অথরিটি। দে হ্যাভ গ্রান্টেড অল দ্য পারমিশন ফর দ্য মিটিংস বিকজ উই বিলিভ ইন ডেমোক্রেসি। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে রাজ্য পুলিশও। অমিত শাহর সভা নিয়ে ভুল তথ্য দিচ্ছে কিছু সংবাদ মাধ্যম। হেলিপ্যাড সংস্কারের কাজ চলায় অমিত শাহর নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছিল। সমস্যা এড়াতে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। বিএসএফ ক্যাম্প থেকে সবুজ সংকেত মিলেছে। শেষ পর্যন্ত নিরাপত্তা বিধি মেনে রাজ্য বিজেপির তরফে জানানো হয় বিএসএফ এর হেলিপ্যাডই ব্যবহার করা হবে। এটা গোল্ডেন পার্ক হোটেলের হেলিপ্যাড, কিন্তু যতদূর জানা যাচ্ছে ওটা রেডি নয়, প্রস্তুতির চেষ্টা চলছে। এবং বিএসএফ এর যে হেলিপ্যাড আছে সেটারও অনুমতি পাওয়া গেছে, সম্ভবত ওখানে উনি নামবেন। ব্রিগেডে বিরোধীদের চোখ ঝলসানো সমাবেশ, কিন্তু সেই তুলনায় বেমানান বিজেপি। এবার অমিত শাহর হেলিকপ্টার নামা নিয়ে নয়া রাজনীতি দেখল রাজ্য। নিউজ 18 বাংলা।